আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কি নিয়ে, তোমরা সেটা জানো। আজকে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো নতুন যে বিষয়টা সেটা হচ্ছে পলাশির যুদ্ধ। একটু খেয়াল করো বোর্ডের দিকে, পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধটা কবে হয়েছিল? 23 জুন 1757 সালে, বৃহস্পতিবার। কখন হয়েছিল? সকাল 8টায় যুদ্ধ শুরু হয়। পলাশির যুদ্ধ ইতিহাসে অনেক বড় তাৎপর্য বহন করে, বিশেষ করে আমাদের ভারতীয় ইতিহাসে। ভারত মহাদেশের ইতিহাসে যে কয়টা যুদ্ধ হয় তার মধ্যে পলাশির যুদ্ধ অনেক বেশি গুরুত্ব বহন করে। পলাশির যুদ্ধে কয়টা পক্ষ ছিল? পক্ষ ছিল দুইটা। মূলত পক্ষ ছিল দুইটা, একটা হচ্ছে ইংরেজ পক্ষ, একটা হচ্ছে নবাব সিরাজের পক্ষ। অর্থাৎ নবাব সিরাজ এবং ইংরেজরা এই যুদ্ধে অবতীর্ণ হয়। কোথায় অবতীর্ণ হয়? ভাগীরথী নদীর তীরে পলাশির আম্রকাননে। অর্থাৎ একটা জায়গা পলাশি, এই পলাশি জায়গাতে আম বাগান ছিল। বলা হয়ে থাকে এখানে প্রায় 1 লক্ষ আম গাছের বাগান ছিল। সেই আম বাগানের নিকটেই পলাশি নামক জায়গায় ইতিহাস বিখ্যাত পলাশির যুদ্ধ হয়। তোমরা খেয়াল করো, এখানে আমি একটু একে দেখানোর চেষ্টা করেছি। সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা, উনি তার নিকটাত্মীয়দের প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন। নিকটাত্মীয়দের প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন নবাব সিরাজউদ্দৌলা। নিকটাত্মীয় কারা ছিলেন? খালা বড় বেগম, মির্জাফর, শৌকত জং, তারা ছিল নিকটাত্মীয়। তাদের প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন খালা। সিরাজউদ্দৌলা নন, শৌকত জং, ঘসেটি বেগম সিরাজউদ্দৌলাকে নবাব দেখতে চাননি। দেশীয় রাজন্যবর্গের ষড়যন্ত্র। আমাদের এই বাংলার বণিকরা, স্বার্থান্বেষী বণিকরা ব্যবসা করতে গিয়ে অসততার উপায় অবলম্বন করে। নবাব এটা বরদাস্ত করেননি। এই জন্য দেশীয় বণিক শ্রেণী, দেশীয় রাজন্যবর্গ নবাব সিরাজউদ্দৌলার প্রতি ক্ষিপ্ত ছিলেন। তারাও নবাব সিরাজউদ্দৌলার বিরোধিতা করেন। আর মূল পক্ষ ছিল রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা। রবার্ট ক্লাইভ চেয়েছিলেন একটা পুতুল শাসক বাংলায় বসিয়ে তিনি বাংলার সকল ধন সম্পদ লুটে নেবেন, সকল রাজস্ব তিনি আয় করবেন। তাই রবার্ট ক্লাইভ, চতুর রবার্ট ক্লাইভ, ইংরেজদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মির্জাফর, ঘসেটি বেগম
এবং দেশীয় রাজন্য বর্গদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হন। আর এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন জগৎ শেঠ। এই জগৎ শেঠের বাসায় রবার্ট ক্লাইভ, ওয়াটসন, সিরাজের নিকটাত্মীয়রা, দেশীয় রাজন্য সবাই জগৎ শেঠের বাসায় বসে নবাব সিরাজউদ্দৌলাকে পদচ্যুত করার জন্য একাত্মতা ঘোষণা করেন। তারা নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে নামিয়ে নবাব মীর জাফরকে নবাব বানানোর চিন্তা ভাবনা করেন এবং স্থির সিদ্ধান্ত নেন। নবাব সিরাজউদ্দৌলা অনেকটা টের পেয়েছিলেন, কিন্তু আসলে তেমন কিছু করার ছিল না, কারণ তিনি ছিলেন অল্প বয়সের শাসক, অভিজ্ঞতা কম ছিল, ওনার দূরদর্শিতার অভাব ছিল। এই কারণে নবাব সিরাজউদ্দৌলা তিনি আসলে যুদ্ধে ভালো করতে পারেন নাই। মূল কারণটা ছিল যুদ্ধের আগে আমরা চলে যাই কারণের, যে যুদ্ধটা কেন হয়েছিল। প্রথমে যাচ্ছি কারণের দিকে। কারণ মূলত একটাই, সেটা হচ্ছে রবার্ট ক্লাইভের এই বাংলা থেকে রাজস্ব আদায় করা এবং ফরাসিদেরকে, এই ফরাসিরা ছিল ইংরেজদের প্রতিপক্ষ, ফরাসিদেরকে এইখান থেকে বিতাড়িত করা, চিরতরে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করা ছিল রবার্ট ক্লাইভের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য থেকেই নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে দ্বন্দ্ব। এটা হচ্ছে মূল একদম প্রত্যক্ষ কারণ। এর পিছনে আরো কিছু কারণ ছিল, যেমন প্রাসাদ ষড়যন্ত্র, ঘসেটি বেগমের ষড়যন্ত্র, দেশীয় রাজন্য বর্গের ষড়যন্ত্র। এই কারণে পলাশীর যুদ্ধটা হয়। যুদ্ধের দিন বৃহস্পতিবার 23 জুন সকাল 8টায় নবাবের পক্ষ থেকে ফরাসি বাহিনী, ফরাসিরা নবাবের পক্ষে ছিল, তারা ছিল ইংরেজদের শত্রু। ফরাসি বাহিনীর যে সেনাপতি সিনফ্রে, তিনি প্রথম আক্রমণ করেন ইংরেজদেরকে। ইংরেজরাও পাল্টা আক্রমণ শুরু করেন। নবাবের পক্ষে ছিল প্রায় 50,000 সৈন্য। নবাবের পক্ষ 50,000 সৈন্য ছিল প্রায়, অপরপক্ষে ইংরেজদের পক্ষে ছিল প্রায় 3,000 ইউরোপীয় সৈন্য এবং দেশীয় সৈন্য। নবাবের পক্ষের সৈনিকদের মধ্যে ছিল পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, 40টি কামান ছিল, 100 রণহস্তি অর্থাৎ হাতি ছিল। হাতি, আগে যুদ্ধে হাতি ব্যবহার করা হতো। কেন? হাতি বা হস্তি এইগুলো শত্রু পক্ষকে নিশানা করিয়ে দেখিয়ে দিয়ে আক্রমণ করার জন্য বললে হাতিরা শত্রু পক্ষের উপর আক্রমণ চালাতো, এবং যতক্ষণ পর্যন্ত না লাশ পড়তো ততক্ষণ পর্যন্ত হাতিরা তাদের তাণ্ডব চালিয়ে যেত। এই জন্য পক্ষের সৈন্যরা ভয়ে থাকতো, সবসময় তারা আতঙ্কের মধ্যে থাকতো হাতি দেখলেই। তো পর্যাপ্ত ব্যবস্থা ছিল নবাব সিরাজের পক্ষে। আর মাত্র 3,000 সৈন্য, মাত্র 3,000 সৈন্য। যুদ্ধ যখন শুরু হয়, এই যুদ্ধ চলতে থাকে। নবাব সিরাজউদ্দৌলার জয় যখন অবশ্যম্ভাবী, জয় হবে এরকম অবস্থা, তখন পূর্ব ষড়যন্ত্র অনুযায়ী মীর জাফর তার
বিশাল সেনাবাহিনী নিয়ে স্থির দাঁড়িয়ে থাকে। এই ষড়যন্ত্র তো আগেই হয়েছিল, রবার্ট ক্লাইভের সঙ্গে মির্জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ, রায় দুর্লভ, উমি চাঁদ, রাজা রাজবল্লভ সবাই মিলে রবার্ট ক্লাইভের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। চুক্তিটা হয়েছিল যে মির্জাফর যুদ্ধে স্থির দাঁড়িয়ে থাকবেন, সরাসরি ইংরেজের পক্ষ নেওয়া যাবে না। সরাসরি ইংরেজের পক্ষ না নিয়ে যুদ্ধ চলাকালীন সময়ে মির্জাফর তার অনুগত বাহিনী নিয়ে স্থির দাঁড়িয়ে থাকবেন, যুদ্ধ করবেন না। যেই কথা সেই কাজ। যুদ্ধ যখন চলছে, নবাবের বাহিনী যখন জয়ের দ্বার প্রান্তে, তখন মির্জাফর তার বিশাল সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে রইলেন। সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধের আগে একটা ভুলের কারণে মির্জাফরকে শাস্তি দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি একসময় মির্জাফরকে কথা দেন, কোরআনে হাত রেখে দুইজনে শপথ করেন যে এক নবাব সিরাজউদ্দৌলা মির্জাফরকে হত্যা করবেন না। আর এর বিনিময়ে মির্জাফর সব সময় নবাব সিরাজউদ্দৌলার অনুগত থাকবেন, তার জন্য যুদ্ধ করবেন। এইভাবে তাদের সঙ্গে পূর্বে কথা ছিল। কিন্তু যুদ্ধের সময় যখন পলাশীর যুদ্ধ শুরু হয়ে যায়, তখন মির্জাফর এই কথা রাখেননি। তিনি পলাশীর যুদ্ধে স্থির দাঁড়িয়ে থাকেন। ইংরেজরা প্রবল বেগে আক্রমণ শুরু করতে থাকেন। যুদ্ধের সময়টা ছিল বর্ষাকাল, অবস্থা ছিল বর্ষাকাল। এই বর্ষাকালে নবাব সিরাজের কামানগুলো অকেজো হয়ে পড়ে, কামানগুলো আর কাজ করতেছিল না। হঠাৎ ইংরেজ পক্ষের একটি গুলা এসে মীর মদনকে, নবাবের অনুগত সেনাপতি, নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদনের শরীরে আঘাত লেগে এবং মীর মদন মারা যান। মীর মদন মারা যাওয়ার পর নবাবের যে অল্প সংখ্যক সেনাবাহিনী যুদ্ধ করছিল, তাদের মনোবল 50,000 সৈন্যের মধ্যে প্রায় 5,000 সেনাবাহিনী যুদ্ধে লিপ্ত ছিল, আর 45,000 সেনাবাহিনী নিয়ে মির্জাফর স্থির দাঁড়িয়েছিল। মীর মদনের মৃত্যুর পর, তিনি নিহত হওয়ার পরে, যখন সিরাজউদ্দৌলা বুঝতে পারেন যে তার আর যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা নেই, তার সেনাপতিরা, মির্জাফররা, ঘসেটি বেগম এবং ইংরেজরা সবাই একত্রিত হয়েছেন, তখন নবাব বুঝতে পারলেন যে যুদ্ধে আর তিনি জয়ী হতে পারবেন না। এই চিন্তা করে তিনি যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করেন। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন হওয়ার পর তিনি পথে মধ্যে গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পর মির্জাফরের ছেলে মিরনের হুকুমে তাকে হত্যা করা হয়। 2 জুলাই তাকে হত্যা করা হয়। অনেকে মনে করেন 3 জুলাই। 2 জুলাই নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেন মির্জাফরের পুত্র মিরনের হুকুমে। মির্জা বেগ নামে একজন হত্যা করেন। তো এই হত্যার ফলে, সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। বাংলা ব্রিটিশদের দখলে চলে যায়। বাংলায় আর কোনো স্বাধীন নবাবই করতে পারেন নাই, শাসন করতে পারেন নাই। সরাসরি ইংরেজরাই শাসন করেন, এই বাংলার ধন সম্পদ কুক্ষিগত করেন। আমরা একটু খেয়াল করি,
প্রথম দিক থেকে আবার একটু খেয়াল করতেছি। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 23শে জুন 1757 সালে বৃহস্পতিবার। যুদ্ধটা শুরু হয় সকাল 10টার দিকে। পলাশি কেন নাম হয়েছে? এই যুদ্ধটার নাম পলাশি কেন হয়েছে? পলাশি নামক জায়গায়, পলাশিটা এখন কোথায়? এটা কিন্তু আমাদের এখন বাংলাদেশে নয়, এটা ভারতে। এই পলাশি নামক জায়গায় এই যুদ্ধটা হয়েছিল, এই জন্য এটার নাম হয়েছে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধে কয়টা পক্ষ ছিল? পলাশির যুদ্ধে মূলত দুইটা পক্ষ ছিল, একটা হচ্ছে ইংরেজ পক্ষ, একটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পক্ষ। আর ইংরেজদের পক্ষাবলম্বন করেছিলেন কারা? দেশীয় রাজন্যবর্গ অর্থাৎ বণিক শ্রেণী, নিকটাত্মীয়রা অর্থাৎ তার খালা ঘসেটি বেগম, আলীবর্দী খানের জামাতা মানে বোনের জামাতা মির্জাফর, খালাতো ভাই শৌকত জং, জগৎ শেখ, রায় দুর্লভ, উমি চাঁদ, রাজা রাজবল্লভ। আর সিরাজউদ্দৌলার পক্ষে কারা ছিল? একমাত্র ফরাসিরা। ফরাসিরা আসলে তাদের স্বার্থের কারণে পক্ষ ছিল। ফরাসিরা ইংরেজদেরকে দেখতে পেত না, ইংরেজরা ফরাসিদেরকে তাদের শত্রু মনে করত। ইংরেজদের টার্গেট ছিল ফরাসিদেরকে এখান থেকে বিতাড়িত করা। একটা জিনিস খেয়াল করো তোমরা, কেন সিরাজউদ্দৌলা পরাজিত হলেন? এই 50,000 সৈন্য, 100 রণহস্তি, 40টি কামান, এত বড় বিশাল বাহিনী নিয়েও নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেন। কিন্তু কেন? মূল কারণ হচ্ছে বিশ্বাসঘাতকতা। মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই তিনি যুদ্ধে পরাজিত হন। আবহাওয়াও নবাব সিরাজউদ্দৌলার অনুকূলে ছিল না, অনেক কামান নষ্ট হয়ে গেছিল। দেশীয় রাজন্যবর্গের স্বার্থান্বেষী মনোভাবের কারণে তারা নিজেরা ব্যবসা করবে, নিজেরা ছিল অর্থলোভী, নিজেদের স্বার্থর কারণে দেশটাকে ইংরেজদের হাতে তারা বিক্রি করে দেয়। আমাদের দেশটাকে ইংরেজদের হাতে তুলে দিতে এই দেশীয় রাজন্যবর্গ, দেশীয় বণিকগণ একটুকু তারা কুণ্ঠাবোধ করেননি। হিন্দুদেরও কিছু জালিয়াতি ছিল, তারাও নবাব সিরাজউদ্দৌলার অনেক হিন্দু জমিদার বর্গ নবাব সিরাজউদ্দৌলার বিরোধিতা করে। যে কারণে নবাব সিরাজউদ্দৌলা এত বিশাল বাহিনী নিয়েও পলাশির যুদ্ধে পরাজিত হন। আর এই পরাজয়ের মধ্য দিয়েই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, বাংলা চলে যায় ব্রিটিশদের অধীনে। যদিও পরে 1-2 নবাব ব্রিটিশদের বিরোধিতা করেছিল, তবু শেষ কুল আর রক্ষা হয়নি। বাংলা থেকে মুসলিম শাসনের অবসান ঘটে, ব্রিটিশ শাসনের সূচনা হয়। একটা যুগের সূচনা হয়, একটা অধ্যায়ের সূচনা হয়। যে যুগের সূচনা হয় সেটা হচ্ছে আধুনিক যুগ। বাংলায় আধুনিক যুগের সূচনা হয় 1757 সালে। আর একটা অধ্যায়ের সূচনা হয়। কিসের অধ্যায়? ব্রিটিশ শাসনের অধ্যায় সূচনা হয়। তো শিক্ষার্থীরা, আজকে আর আমরা বেশি দূর এগোবো না, এ পর্যন্তই থাকব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে করতে পারবে। সেটা ওভার ফোনে বা মেসেঞ্জারে, যেভাবে হোক তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে।
এছাড়াও তোমরা বই পুস্তক দেখে আরো অধিকতর এ ব্যাপারে জানার চেষ্টা করবে। তো পলাশির যুদ্ধটা এখানে ক্লোজ করতেছি। আমি এখান থেকে এক দুইটা প্রশ্ন লিখতেছি। কয় মিনিট নিয়ে লাগবে? আমি একটাই দিলাম, তোমাদেরকে বাড়ির কাজ দিলাম একটা, অল্প বাড়ির কাজ। পলাশী যুদ্ধের তাৎপর্য লিখো, মানে গুরুত্ব লিখো। পলাশী যুদ্ধটা ইতিহাসে কেন বিখ্যাত, কেন আমরা পলাশী যুদ্ধ সম্পর্কে সবাই জানি, জানার চেষ্টা করি, সবাই এই ঘটনাটা জানতে চায়, কি তাৎপর্য, কি গুরুত্ব, এটা তোমরা বই পুস্তক দেখে তোমরা ভালোভাবে একটা অ্যাসাইনমেন্টের মতো করে লিখে বন্ধের পর আমাকে দেখাবা, আমি এটা দেখব। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে।